লাঠির খটখট আওয়াজে শরীরটা যেন হালকা কেঁপে কেঁপে উঠছে আদ্রিজার। আদ্রিজা বুঝতে পারছে না এত ভয় পাওয়ার কি আছে। তারপরও তার ভয় হচ্ছে। আদ্রিজার অবস্থাটা যেন বুঝল অভ্র। খানিকটা ঝুঁকে বলল, এত ভয় পাওয়ার কি আছে ব্ল্যাকবেরি? আমার দাদু কিন্তু যথেষ্ট ভালো। তাই ভয় পেও না, আর তাছাড়া আমি তো আছি তোমার সাথে নাকি। আদ্রিজা তাকালো অভ্রের মুখের দিকে। মুগ্ধ হল সে, ভীষণভাবে মুগ্ধ হল অভ্রের কথা শুনে। এই অভ্র বরাবরই তাকে মুগ্ধ করে, মাঝে মাঝে তো মনে হয় আদ্রিজার জন্যই যে অভ্র তার ভালোবাসার মানুষ লাবণ্যকে পাচ্ছে না। এটা হয়তো অভ্র ভুলো গেছে। সেই বিয়ের দিন থেকেই দেখছে আদ্রিজা, হয়তো অভ্রের জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে আদ্রিজার সাথে বাজে ব্যবহার করত, কে জানে নানাভাবে অত্যাচারও করত কিনা। সেই হিসেব করলে অভ্র তো পুরোই উল্টো। সেই শুরু থেকেই নানাভাবে আদ্রিজাকে হেল্প করে অভ্র। এখনো তো করে, কাল রাতে শ্রাবণকে দেখার পরও তো করছিল। সাহস দিয়েছিল মনে, আর ভাবল না আদ্রিজা। এই অভ্রকে নিয়ে সে যত ভাববে ততই যেন মুগ্ধতায় আটকে পড়বে। আদ্রিজার ভাবনার মাঝেই সে বুঝতে পারল সামনের লাঠির খটখট শব্দ আরো নিকটে আসছে। মানে অভ্রের দাদু তার খুব নিকটেই আসছে। আদ্রিজা মাথা তুলছে না, যার দরুন দাদু ঠিক তার কতটা দূরত্বে আছে এটা বুঝচ্ছে না সে। দাদু সামনে এসে শুরুতেই খক শব্দ করে একটু কাশল, তারপর গলাটা ঝেড়ে খানিকটা গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, তাহলে তুমিই হলে আদ্রিজা, আমার অভ্র দাদুভাইয়ের বউ? অভ্র চোখ তুলে তাকালো সামনে। সাদা পাঞ্জাবি, পাজামা পরিধিত, হাতে লাঠি নিয়ে, মুখে সাদা চুলে, ঠিক দাদু দাদু বলে মনে হচ্ছে না আদ্রিজা। তারপরও বেশি না ভেবে সৌজন্যতার খাতিরে শুরুতেই সালাম দিল আদ্রিজা। আদ্রিজার কথা শুনে দাদুও সালামের ওর দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি কিন্তু খুব গম্ভীর মানুষ, তা জানো তো। ওরে আদ্রিজা কি বলবে বুঝতে পারছে না। খানিকটা ভয় আছে সে। আদ্রিজা কিছু বলতে নিবে, এরই মাঝে অভ্র বলে উঠল, তা আমায় কিছু বলবেন না দাদু ভাই? অভ্রের কথা শুনে হালকা হেসে বলে উঠল সামনের ব্যক্তিটি, বলবো তো অবশ্যই। বিয়ের পর দাদুকে একদমই ভুলে গেছেন আপনি। এবার অভ্র স্বাভাবিক হল, গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, এসব কি হচ্ছে? কানের নিচে দুটো দেওয়া লাগবে নাকি? অভ্রের কথা শুনে চোখ বড় বড় তাকালো আদ্রিজা। এটা কিভাবে কথা বলছে অভ্র তার দাদুর সাথে? আদ্রিজার ভাবনার মাঝেই আবারও বলে উঠল অভ্র, কি হলো, কথা বলছিস না কেন? এইরকম থার্ড ক্লাস অভিনয়কে শিখিয়েছে তোকে নিশ্চয়ই আরু অথবা তুষার। অভ্রের কথায় হকচকিয়ে উঠল হিয়ামিনী, যা বাবা ধরে ফেলল অভ্র। সে কতটা নিখুঁতভাবে দাদুর মতো সেজেগুজে এসেছিল সামনে, অথচ অভ্র ভাই ধরে ফেলল এইভাবে। হিয়ামিনী নিজেকে স্বাভাবিক রেখে স্ট্রেট কণ্ঠে বলল, তুমি তো ভারী খারাপ হয়েছ অভ্র, দাদুর সাথে কেউ এইভাবে কথা বলেছি? এবার অভ্র এগিয়ে আসলো হিয়ামিনীর দিকে, বলল, দাঁড়া, তোকে দাদু হওয়া বার করছি। বলেই তেড়ে যেতে লাগলো অভ্র হিয়ামিনীর দিকে। হুট করেই অভ্রের এমন কাণ্ডে ঘাবড়ে গেল হিয়ামিনী, তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে চাচি ওরফে অভ্রের মায়ের পিছনে লুকিয়ে গিয়ে বলল,
চাচিমা বাঁচাও, তোমার ছেলে নইলে মেরাই দিল আমায়। তোকে তো মারতেই হবে, এই রকম থার্ড ক্লাস অ্যাক্টিং করতে কে বলেছে তোকে? ওরে হিয়ামিনী বলে উঠল। বিশ্বাস করো ভাইয়া, এইসব আমি করতে চাইনি, সব তুষার ভাইয়ের প্ল্যান। সঙ্গে সঙ্গে তুষার বলে উঠল, যাহ বাবা, আমি কি করলাম? বিশ্বাস করো অভ্র ভাই, আমি কিছু করিনি। আমি তো এসব ব্যাপারে কিছু জানতামই না। এবার অভ্র হিয়ামিনীকে রেখে তেড়ে গেল তুষারের দিকে। বলল, তুই কিছু জানতিসই না ইডিয়েট। সত্যি বলছি ভাই, আমি কিছু করিনি। বলেই দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তুষার। আর তুষারের কাণ্ডে অভ্র আর কিছু বলতে পারল না। এদের কাণ্ডে হেসে দিল সবাই। হিয়ামিনীও হেসে দিল ফিক করে। যা দেখে অভ্র বলে উঠল, তুই হাসছিস কেন? অভ্রের কথা শুনে তুষারের মতো হিয়ামিনীও দৌড়ে যেতে লাগল। অভ্র ধরতে নিল তাকে, সাথে সাথে মাথার নকল সাদা চুল খুলে হাতে চলে এলো অভ্রের। সঙ্গে সঙ্গে সবাই হেসে দিল উচ্চস্বরে। আরও ছিল এদের দলে, তাই আগেই ভেগেছে সে। এদিকে আদ্রিজাও মুখ চেপে হাসছে। তার মানে ওই মেয়েটা দাদু সেজে এসেছিল তাদের সামনে। তাই তো বলি, ওনাকে ঠিক দাদু দাদু লাগছিল না কেন? এরই মাঝে সেখানে উপস্থিত হল অভ্রের দাদা দাদি। সিঁড়ি বেয়ে নিচে নামছিল দুজনেই। অভ্রকে দেখেই খুশি হয়ে বললেন ওরা। অভ্র, কেমন আছো দাদুভাই? অভ্র তাকালো তার দাদুর দিকে। তারপর মুচকি হেসে বলল, জি ভালো দাদু, তুমি? ওরে দাদুও মুচকি হেসে বলল, হুম ভালো। এরই মাঝে অভ্রের মা আদ্রিজার হাত ধরে এগিয়ে নিয়ে এসে দাঁড় করালো অভ্রের দাদা দাদির সামনে। তারপর বললেন, বাবা মা, আপনাদের নাতবউ আদ্রিজা। প্রতি ওরে অভ্রের দাদি এগিয়ে এসে আদ্রিজার থুতনি ধরে মাথাটা উঁচু করে বলল, মাশাল্লাহ। অভ্র দাদুভাইয়ের বউ তো ভারী মিষ্টি দেখতে। আদ্রিজা কিছু বলল না, লজ্জা লাগছে তার। আদ্রিজা বেশি না ভেবে দাদা দাদিকে সালাম দিল। ওনারাও খুশি মনে সালামের ওড় দিল। যতই হোক আর বিয়েটা যেভাবেই হোক, আদ্রিজাকে তাদের ভারী পছন্দ হয়েছে। বিকেলে 5টার কাছাকাছি ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকছে অভ্র আদ্রিজাকে। আদ্রিজা তখন বিছানার উপরই বসা ছিল। কতক্ষণ আগেই তাদেরকে এই রুমটায় থাকার ব্যবস্থা করে দিল শাশুড়িমা। আদ্রিজা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? ওরে অভ্র, গায়ে ব্ল্যাক টি শার্ট আর সাদা ট্রাউজার পরে ভেজালো শরীর, ভেজালো চুল নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, একটা টাওয়াল খুঁজে আনতে পারো? আমারটা মাথা মুছতে গিয়ে বালতির ভিতর পড়ে গেছে। অভ্রের কথা শুনে খানিকটা ভরাট গলায় বলল আদ্রিজা, আমি টাওয়াল পাবো কই? দাঁড়ান, আমি আরুকে ডাকছি। বলেই রুম থেকে বের হতে নিল আদ্রিজা। পরক্ষণেই তার মনে পড়ল আরু তো তুষার ভাইয়ার সাথে সামনের দোকানে গেছে কিছু একটা আনতে। মাও নেই, হিয়ামিনীকে নিয়ে পাশের বাড়ি গেছে। আর বাকি যারা আছে তাদের ডেকে কি বলবে আদ্রিজা? আদ্রিজা কিছু একটা ভাবল, যাদের চিনে না তাদের কাউকে ডাকতেও কেমন যেন সংকোচ ফিল হচ্ছে তার, কেমন যেন অদ্ভুত লাগছে বিষয়টা। আদ্রিজা তার শাড়ির আঁচলটা খেয়াল করল, তাকেও গোসল করতে হবে, সেই হিসেব করলে এই শাড়ির আঁচল দিয়ে অভ্রের গা মুছে দিল খুব একটা সমস্যা হবে কি?
কিন্তু অভ্রকে কি করে বলবে সে? আদ্রিজা এগিয়ে গেল অভ্রের দিকে, তারপর বলল, বাড়িতে তো আরু, মা কেউ নেই, অন্য কাউকে ডাকতেও কেমন লাগছে। টাওয়াল ছাড়া আপনার গা মুছে দিল ক্ষতি হবে কি? অভ্র অবাক হল আদ্রিজার কথা শুনে। টাওয়াল ছাড়া মুছবে মানে? অভ্র আদ্রিজার দিকে তাকিয়ে বলল, টাওয়াল ছাড়া মুছবে মানে? আদ্রিজা ধাপধুপ পা ফেলে এগিয়ে আসলো অভ্রের দিকে, তারপর বলল, আমার শাড়ির আঁচল দিয়ে মুছবেন অভ্র। আমিও তো এখন শাওয়ার নিতে যাব, তাই ভিজে গেলে প্রবলেম নেই। আদ্রিজার কথা শুনে অভ্র বেশ অবাক হয়ে বলল, কি? এত কি কইরেন না তো, এভাবে ভেজালো অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যাবে আপনার। আপনি চুপ করে বসুন, আমি আপনার মাথা মুছে দিচ্ছি। বলেই নিজের শাড়ির আঁচল দিয়ে অভ্রের মাথা মুছে দিতে লাগল আদ্রিজা। আকস্মিক আদ্রিজার এমন কাণ্ডে চোখ মুখ কুঁচকে এলো অভ্রের। সাথে চরম অবাকও হল সে। তবে কিছু বলতে পারল না। নিমিষেই নিজের চোখ দুটো বন্ধ করে ফেলল সে। অন্যদিকে আদ্রিজা অভ্রের মাথায় থাকা চুল, মুখ আর গলার অংশটাকে ভালোমতো মুছে দিতে লাগল। এতে অভ্রের খানিকটা কাছাকাছিও চলে এসেছে সে। অভ্রের মাঝে খানিকটা ভালো লাগা কাজ করছে, সাথে কেমন একটা ফিল করে। অভ্র চোখ খুলে তাকালো আদ্রিজার দিকে, কেমন যেন আদ্রিজা মাঝে মায়া নামক কিছু একটা ফিল করছে সে। অগোছালো চুল, মুখে মেকআপ বিহীন, চোখের কাজল, ঠোঁটে লিপস্টিক বিহীন, যেন অন্যরকম লাগছে আদ্রিজাকে। অভ্র তার ধ্যান ভরা চেহারা নিয়েই আনমনে মুখ ফসকে বলে ফেলল, এই যে তুমি আমার এতটা কাছাকাছি চলে এসেছো, এখন আমি যদি হুট করে ভুল কিছু করে ফেলি, তুমি কি রাগ করবে ব্ল্যাকবেরি? লাস্টের ব্ল্যাকবেরি শব্দ যেন শুনল আদ্রিজা। অভ্রের থেকে খানিকটা দূরে সরে এসে বলল সে, কিছু কি বললেন আপনি? হকচকিয়ে উঠল অভ্র। এইমাত্র কি বলবো কথাটা ভাবতেই নিজের উপর নিজেই অবাক হল খুব। কি বলল সে? অভ্রের ভাবনার মাঝে আবারও বলে উঠল আদ্রিজা, কি হলো, কিছু বলছেন না যে? কিছু কি বললেন এইমাত্র? ওরে খানিকটা আমতা আমতা করে বলল অভ্র, না কিছু না। তুমি এখানে বসো, আমি তোমার জন্য টাওয়াল নিয়ে আসছি। গোসল করতে যাবে তো? বলেই এক প্রকার হতভম্ব হয়ে রুম থেকে বেরিয়ে গেল অভ্র। আর আদ্রিজা জাস্ট হা হয়ে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার পানে। সে বুঝল না হুট করে হলো কি অভ্রের। সে কি ভুল কিছু করে ফেলল নাকি? অদ্ভুত তো। ভাবল আদ্রিজা। রুম থেকে বেরিয়ে জোরে নিঃশ্বাস ছাড়ল অভ্র। কিছুক্ষণ আগে কি বলে ফেলেছিল ভাবতেই কেমন যেন লাগছে এখন। ছি, আদ্রিজা যদি তার কথাটা শুনে ফেলত তাহলে কি ভাবত তাকে? ভাবলেই এখন অভ্রের গিল্টি ফিল হচ্ছে। কিন্তু অভ্রের হয়েছিলটা কি? আদ্রিজা খুব কাছে চলে আসায় কেমন নেশা নেশা লাগছিল নিজেকে, কেমন যেন একটা ঘোরে আটকে পড়েছিল অভ্র। ভিতর থেকে কেমন একটা ফিলিংস আসছিল তার। তবে কি নিজ অজান্তেই আদ্রিজার প্রতি আসক্ত হয়ে পড়ছে অভ্র? টাওয়াল হাতে ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে আছে অভ্র। কি করবে না করবে ঠিক মাথায় আসছে না তার। কি যে হয়েছে তার কে জানে। হঠাৎই ডাকল সে আদ্রিজাকে। বলল,
ব্ল্যাকবেরি শুনছো? তোমার জন্য দাদির কাছ থেকে টাওয়াল নিয়ে এসেছি। আদ্রিজা শুনল অভ্রের কথা মাত্রই ওয়াশরুমে ঢুকেছিল সে। তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা খুলে দাঁত মাজতে মাজতে বলল সে। জি বলুন। প্রতি ওরে আদ্রিজার দিকে তাকিয়ে বলল অভ্র। না মানে তোমার টাওয়াল। আদ্রিজা শুনল অভ্রের কথা, মুখের ফেনা ওয়াশরুমের বেসিনের ভিতর ফেলে বলল, ও দিন ধন্যবাদ। বলেই আদ্রিজা হাত পেতে নিল টাওয়ালটা। অভ্র দিল। টাওয়াল পেতেই আদ্রিজা ওয়াশরুমের দরজা বন্ধ করে পুনরায় ঢুকে পড়ল আবার। আদ্রিজা দরজা আটকাতেই অভ্র গিয়ে বসে পড়ল বিছানায়। কেমন যেন লাগছে নিজেকে। হয়েছেটা কি তার? নিজেকে কেমন যেন কন্ট্রোল করতে পারছে না সে। এমন কেন লাগছে তার অদ্ভুত তো। রাত 8:00 সোফায় গোল হয়ে বসে আছে আরু, হিয়ামিনী, তুষার, অভ্র সহ ওদের আরো দুজন কাজিন। আর আদ্রিজা ছিল রান্নাঘরে। অভ্রের মায়ের হাতে হাতে কিছু করে দেওয়ার উদ্দেশ্য ছিল তার। আদ্রিজা অভ্রের মায়ের পাশে দাঁড়িয়ে বলল, আমি কিছু করে দেই মা। প্রতি ওরে অভ্রের মা বলল, কি করবি তুই? কিছু করা লাগবে না, তুই গিয়ে আরুদের সাথে গল্প কর। আমরা এখানে অনেকজন আছি, সমস্যা নেই। কিন্তু মা। আবার কথা, এতটুকু একটা মেয়ে, এখন কিছু করা লাগবে না, যা তুই। এবার অভ্রের মেজ চাচিও বলল, ঠিকই তো, তুমি আরুদের সাথে গল্প করো আদ্রিজা, আমরা এখানে আছি তো। কিন্তু চাচিমা, তোমরা কাজ করবে, আমি ওখানে বসে থাকব, যতই হোক আমি তো এ বাড়ির বউ। একদমই কিছু না করলে চলে বলো। আদ্রিজার এবারের কথা শুনে অভ্রের ছোট চাচিও বলল, বউ বলে কি সবসময় কাজ করতে হবে নাকি? তাই তো, যা এখান থেকে। এই বলে এক প্রকার জোরজবরদস্তি করে রান্নাঘর থেকে বের করে দিল অভ্রের মা আদ্রিজাকে। আর আদ্রিজাও শেষমেশ কোনো উপায় না পেয়ে চলে গেল আরু ওদের কাছে। গিয়ে বসল আরুর পাশ দিয়ে। এরই মাঝে তুষার বলে উঠল, তোরা জানিস আমাদের এই বাড়ির রেখে পাশের বাড়ির এক ভৌতিক কাহিনী? তুষারের কথা আদ্রিজা আরুসহ সবাই তাকালো তুষারের দিকে। আদ্রিজাই বলে উঠল আগে। কি হয়েছিল ভাইয়া পাশের বাড়িতে? আদ্রিজার কথা শুনে তুষার আদ্রিজার দিকে তাকিয়ে বলল, সে এক পুরোই ভৌতিক কাহিনী আদ্রিজা, আজ থেকে ঠিক 20 বছর আগের ঘটনা। তুষারের কথা শুনে সবাই বেশ অবাক হয়ে বলল, 20 বছর আগের ঘটনা? ওরে, তুষারও বলল। তাহলে বলছি কি? তুষারের কথা শুনে অভ্র এবার চোখ তুলে তাকালো তুষারের দিকে। গম্ভীর কণ্ঠ নিয়ে বলল, রাতের বেলা হচ্ছেটা কি তুষার? সঙ্গে সঙ্গে তুষার তেড়ে উঠে বলল, কি হচ্ছে? কিছুই না। তোর কি কিছু শোনার আগেই ভয় হচ্ছে নাকি? আমি একবারও বলিনি আমার ভয় লাগছে, কারণ তোর ওই 20 বছর আগের কাহিনী তেমন আহামরি কোনো কাহিনী ছিল না। তাহলে কথার মাঝখানে কথা বলছিস কেন? চুপচাপ শুনতে পাচ্ছিস না আমার কথা? তুষারের কথা শুনে অভ্র কিছু বলতে যাবে, এরই মাঝে আদ্রিজা বলে উঠল, আপনি এমন করছেন কেন? নিশ্চয়ই কোনো ইন্টারেস্টিং কাহিনী ঘটেছিল 20 বছর আগে। আদ্রিজার কথা শুনে অভ্র কিছু বলতে গিয়েও বলতে পারল না। যার জন্য তুষারকে চুপ থাকতে বলল, সেই তাকে কথা শোনাচ্ছে। ঠিক আছে, তুমি তাইলে শোনো তুষারের ভৌতিক কাহিনী, তারপর যদি রাতে আমাকে ঘুমাতে না দেও তবে দেখো কি করি তোমায়।
কথাগুলো মনে মনে বলে ওখান থেকে উঠে গেল অভ্র। কারণ তুষারের ওই ফালতু বকবকানি শোনার ওপর তার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। অভ্র যেতেই সবাই খিলখিল করে হেসে দিল। কারণ তারা বুঝেছে অভ্র হয়তো ভয় পেয়েছে। হঠাৎই হিয়ামিনী বলে উঠল, অভ্র ভাই নিশ্চয়ই ভয় পেয়েছে। প্রতি ওরে তুষার বলল, না ভয় পায়নি, এ কাহিনী ও জানে। ওহ, এবার তবে আমাদেরও সেই কাহিনীটা বলো। বলছি শোন, সে ছিল বিশাল এক আলিশান বাড়ি, আমাদের বাড়িটার থেকেও বড় ছিল সেই বাড়িটা। কিন্তু বাড়ি বড় থাকলে কি হবে, সেই বাড়িতে শুধু একটি মেয়ে ঝনঝন শব্দ করে পায়ে নুপুর বেঁধে হাঁটত সারাবেলা। তুষারের কথার মাঝেই আরুর বলে উঠল, ওত বড় বাড়িতে একা একটা মেয়ে থাকতো, ভয় লাগত না? প্রতি ওরে তুষা চেঁচিয়ে বলে উঠল, ভয় লাগতো না, আবার ভীষণ ভয় লাগতো। ভয় কাঁপা কাঁপা অবস্থা তার। সঙ্গে সঙ্গে ভয় চেঁচিয়ে উঠল সবাই, ঘাবড়ে গিয়েছিল কিনা। সবার রিয়েকশন দেখে বলল তুষার, ঠিক তোদের মতোই এইভাবে ভয় পেত মেয়েটা। একদিন যেন কি হলো, মেয়েটাকে কারা যেন মেরে ওই বাড়িতেই রেখে গিয়েছিল। এরপর থেকে ওই বাড়িতে আর কেউ যায় না। এখনো তো ওই বাড়িটার ঝুনঝুনাঝুন শব্দ আসে মাঝে মাঝে। গভীর রাতে কেউ সজাগ থাকলে শুনতে পায় সেই শব্দ। তুষারের কথা শুনে ভ্রুকুঁচকে বলল আরু, তুমি সত্যি বলছো ভাইয়া? সঙ্গে সঙ্গে আরুর দিকে তেড়ে গিয়ে চেঁচিয়ে বলল তুষার, তাহলে কি আমি মিথ্যে বলছি? আরুর কেঁপে উঠল ভয়। আরুর পাশাপাশি হিয়ামিনী আর আদ্রিজাও কেঁপে উঠল পুরো। এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝল আদ্রিজা। অভ্র কেন তখন তুষারকে এসব বলতে বারণ করেছিল। এরই মাঝে তুষারের বাবা বলে উঠল, শুধু শুধু মেয়েগুলোকে ভয় দেখাচ্ছিস কেন তুষার? সঙ্গে সঙ্গে তেলেবেগুনে জ্বলে উঠল আরু আর হিয়ামিনী, তার মানে তুষার ভাই এতক্ষণ সব মিথ্যে কথা বলেছিল। হিয়ামিনী তুষারের বাবার দিকে তাকিয়ে বলল, চাচ্ছু, তার মানে তুষার ভাইয়া এতক্ষণ সব মিথ্যে বলেছিল? পুরোটা মিথ্যে এমনটা নয়, একটা মেয়ে থাকতো ওই বাড়িতে এটা ঠিক, মারা গিয়েছিল এটাও সত্য, তবে এখনো সেই শব্দ পাওয়া যায়, এটা মিথ্যে। আর ওগুলো সব অনেক পুরনো ঘটনা। তাই ভয় পাওয়ার মতো কিছু নেই, শব্দ ফব্দ কিছু আসে না এখন আর। বাবার কথা শুনে এবার তুষারও বেশ কনফিডেন্স নিয়ে বলল, কি শুনেছিস? আমি মিথ্যা বলি না, ইউনো। এরই মাঝে হিয়ামিনী তুষারের কানের সামনে একটা বাচ্চাদের ঝুনঝুনিয়ে বাজিয়ে খানিকটা ফিস ফিস কণ্ঠ নিয়ে বলল, এই রকম শব্দ আসতো ভাইয়া। সঙ্গে সঙ্গে তুষার ঘাবড়ে গিয়ে ছিটকে গেল দুকদম। হুমড়ি খেয়ে পড়ল সে সোফার ওপর। তুষারের কাণ্ডে হেসে দিল সবাই, আর হিয়ামিনী তো হাসতে হাসতে বলে উঠল, আইছে আমাগো ভৌতিক কাহিনী শোনানোর আদু ভাই। নিজেই ভয় উল্টে যায়, আবার আঙ্গ ভয় দেখায়। হিয়ামিনীর কথা শুনে তুষার হিয়ামিনীর দিকে তেড়ে যেতে যেতে বলল, বান্দর মাইয়া, এত সুন্দর গল্প শোনালাম আর তুই কিনা আমায় ভয় দেখাস, দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন। আহো আহো, আমিও দেহি তোমার কত দম। অভ্র ভাইয়া জানি কি একটা বলেছিল আমায়, থার্ড ক্লাস অভিনয়। আমিও তোমায় বলছি, তোমার ওই থার্ড ক্লাস গল্প তোমার কাছেই রাখো। এখন তো কবি, কতক্ষণ আগেও তো শোনার জন্য একদম ব্যাকুল হয়ে গেছিলি।
ব্যাকুল না ছাই, তুমি আর তোমার থার্ড ক্লাস গল্প দুটোই ফালতু। তুই আমায় ফালতু বললি, দাঁড়া বদমাস মাইয়া। বলেই তেড়ে গেল তুষার হিয়ামিনীকে মারতে, আর তুষারের কাণ্ডে হিয়ামিনীও ঘাবড়ে গিয়ে দিল দৌড়। অতঃপর শুরু হলো তুষার আর হিয়ামিনীর ছোটাছুটি। সবাই ওদের কাণ্ডে হাসছে। শুধু হাসছে না আদ্রিজা। তুষারের কথা শুনে মুখের হাসি গায়ে আদ্রিজার। এই মুহূর্তে তার মাথায় একটা কথাই ঘুরছে শুধু, আজ রাতে কেমনে ঘুমামু আমি। নিজের রুমে জানালার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে অভ্র। মোবাইল না থাকায় বর্তমানে বড্ড বেমানান লাগছে নিজেকে। ভুল হয়ে গেছে, শপিং করার পর একটা ফোন আর সিমও কিনে নিত সে, তাহলে খুব ভালো হতো। কমসে কম এখন মোবাইল টিপেও নিজের সময় কাটানো যেত তার। নানা কিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলল অভ্র। নিচে যাওয়ার পরিকল্পনা করল আবার। এরই মাঝে তার সামনে আদ্রিজাকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা চমকে উঠল অভ্র। পরক্ষণেই সামলে নিয়ে বলল সে, ব্ল্যাকবেরি, তুমি এখানে? প্রতি ওরে মিনমিন কণ্ঠ নিয়ে বলল আদ্রিজা। তুষার ভাইয়া যা বলল তা কি সব সত্যি? খানিকটা ভরকে গেল অভ্র। বলল, কোনো সত্যির কথা বলছো তুমি? ওই যে 20 বছর আগে কোনো মেয়ে একা একটা বাড়িতে থাকত। আদ্রিজার এবারের কথা শুনে বুঝল অভ্র। আদ্রিজা ঘাবড়ে গেছে, সাথে আদ্রিজার চোখ মুখের অবস্থা দেখেও বুঝল অভ্র ভয় মাখা অবস্থা আদ্রিজার। ঠিক এই কারণেই অভ্র তখন তুষারকে ওসব বলতে বারণ করেছিল। অভ্রের ভাবনার মাঝেই আবারও বলে উঠল আদ্রিজা, কি হলো, আপনি কোনো কথা বলছেন না কেন? তুষার ভাইয়ার বাবাও তো বলল এসব নাকি সত্যি। প্রতি ওরে অভ্র বলে উঠল, পুরোটা মিথ্যে ছিল এমনটা নয়, তবে এখন আর কিছু নেই, তাই টেনশন নিও না। প্রতি ওরে কাদো কাদো ফেস নিয়ে বলল আদ্রিজা। আমরা বাড়ি কবে যাব অভ্র? চলুন, আমি আপনি এক্ষুনি চলে যাই। আমাদের বাড়ি ঠিক আছে, এমন গ্রামীণ পরিবেশ একদম ভালো নয়। চলুন না ফিরে যাই। অভ্র গম্ভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল আদ্রিজার মুখের দিকে। আজ রাতেও যে এই মেয়ে তাকে ঘুমাতে দিবে না এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে অভ্র। জোর গলায় বলতে ইচ্ছে হচ্ছে অভ্রের, এখন ভয় পাচ্ছ কেন? তখন যখন বারণ করতে গেলাম তখন তো সাহস দেখাচ্ছিলি, এখন সাহস গেল কই? মিস ভিতু কাঠবিড়ালি থুককু মিসেস কাঠবিড়ালি। কিন্তু আফসোস অভ্র পারল না কথাগুলো বলতে না। তাই বেশ গম্ভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল সে আদ্রিজার মুখের দিকে। আদ্রিজাকে ঠিক এই মুহূর্তে কি করা উচিত সেটাই ভাবছে অভ্র। কি হলো, আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন? হঠাৎই আদ্রিজার মুখে এমন কথা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো অভ্র। খানিকটা বিলম্বিত কণ্ঠে বলল, না, ভাবছি তোমায় এখন কি করা যায়। অভ্রের কথা শুনে চোখ বড় বড় করে বলল আদ্রিজা, কি করা যায় মানে কি করবেন আপনি? সেটাই তো ভাবছি। এই রাতের বেলা তোমায় নিয়ে ঢাকা ফিরব আর ইউ ক্রেজি। আদ্রিজা খানিকটা নিশ্চুপ রইল অভ্রের কথা শুনে। কি বলবে বুঝতে পারছে না। সত্যি তো এই রাতের বেলা কিভাবে ঢাকা বেক করতে পারে তারা। কিন্তু আদ্রিজাও বা কি করবে এখন? আদ্রিজা আশেপাশে তাকালো, রুমে চারিদিকে থাকা জানালারগুলোর সবগুলোই খোলা, বাহিরের ঘন কালো অন্ধকারটা পুরোই চোখের সামনে ভাসছে তার। সঙ্গে সঙ্গে ভয়ে আতকে উঠল আদ্রিজা।
খানিকটা কাপা কাপা গলায় বলল, আপনি এইভাবে দরজা জানালা খুলে রেখেছেন কেন? জানেন না রাতের বেলা এইভাবে দরজা খুলে রাখতে নেই? বলেই হতভম্ব হয়ে চটজলদি রুমের সমস্ত জানালা বন্ধ করে দিতে লাগল আদ্রিজা। বাহিরে তাকায় নিয়ার মোটেও প্রচণ্ড ঘাবড়ে আছে কিনা। আগে এসব জানলে জীবনেও এখানে আসতো না আদ্রিজা। এদিকে অভ্র আদ্রিজার কাণ্ডে দীর্ঘশ্বাস ফেলল। আদ্রিজা মেয়েটা যে মাঝে মাঝে এত ভীতু হয় কেন, এটাই বুঝতে পারে না অভ্র। আরে যেগুলোতে ভয় লাগে সেগুলো দেখা বা শোনার কি দরকার? যদিও আজকের বিষয়টায় পুরোপুরি আদ্রিজার দোষ দেওয়া যায় না। ওই তুষারটার জন্যই তো হলো ওসব। কি দরকার ছিল আদ্রিজাদের এসব বলার? আর ওগুলো সব পুরনো ঘটনা এখন আর আছে নাকি? অভ্র জোরে নিঃশ্বাস ফেলে ডাকল আদ্রিজাকে, বলল, আমি নিচে যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? ব্ল্যাকবেরি সঙ্গে সঙ্গে চমকে উঠে রুমের সমস্ত জানালা বন্ধ করে অভ্রের সামনে এগিয়ে এসে বলল, যাব তো, চলুন তাড়াতাড়ি। বলেই অভ্রকে রেখেছি চলে যেতে লাগল আদ্রিজা। আর অভ্র বেশি না ভেবে ডানদিকের কপালটা হালকা চুলকে এগিয়ে যেতে লাগল আদ্রিজার পিছু পিছু। সাথে পুনরায় আবার উঠল ভীতু কাঠবিড়ালি একটা। রাত 9:30টার মাঝেই সবাই ডিনার সেরে যে যার রুমে চলে যায় ঘুমানোর জন্য। এ বাড়ির দাদুর একটা নিয়ম আছে, সেটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। আর এমনিতেও গ্রামের দিকের মানুষগুলো প্রায় তাড়াতাড়িই ঘুমিয়ে পড়ে, যার দরুন গ্রামীণ পরিবেশ রাত 10টা-11টার মধ্যেই পুরো নিরিবিলি আর শুনশান হয়ে যায়। রান্নাঘরে অভ্রের মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে আদ্রিজা। বর্তমানে শাশুড়ি মা আর আদ্রিজা ব্যতীত কেউ নেই সেখানে। সবাই যার যার রুমে চলে গেছে, অভ্রের মাও যাবে এখন। হঠাৎই অভ্রের মা সেলিনা বেগম বলে উঠল আদ্রিজাকে, তুই এখনো আমার পিছন পিছন ঘুর ঘুর করছিস কেন? যা রুমে যা। প্রতি ওরে খানিকটা ঘাবড়ানো ফেস নিয়ে বলল আদ্রিজা। বলছিলাম কি মা, আজ আমি তোমার সাথে ঘুমাই। আদ্রিজার কথা শুনে খানিকটা অবাক হয়ে বললেন সেলিনা বেগম, আমার সাথে ঘুমাবি মানে? না মানে হয়েছে কি? আদ্রিজা কিছু বলার আগেই বলে উঠলেন সেলিনা বেগম, অভ্রের সাথে ঝগড়া হয়েছে তোর। শাশুড়ি মায়ের কথা শুনে খানিকটা চমকে উঠে বলল আদ্রিজা, এমা না না, ওনার সাথে ঝগড়া হবে কেন? আদ্রিজার কথা শুনে ভ্রুজোড়া খানিকটা কুঁচকে বললেন সেলিনা বেগম, তাহলে আমার সাথে ঘুমাতে চাইছিস কেন? আসলে হয়েছে কি মা? এরই মাঝে অভ্রের বাবা ডাকল সেলিনা বেগমকে। রাতের খাওয়ার ঔষধ খুঁজে পাচ্ছেন না তিনি। আদ্রিজা এতে খানিকটা ভীত হল, সে তো বলেই গিয়েছিল শাশুড়ি মা একা নয়, শ্বশুর মশাইও আছে ওনার সাথে। এখন এদের সাথে কি করে ঘুমাতে পারে আদ্রিজা? ভেবেছিল আরুদের সাথে ঘুমাবে, কিন্তু সবাই বিষয়টা কিভাবে নিবে এটা ভেবে আর কিছু বলে নি আদ্রিজা। তাই ভেবেছিল সবাই চলে গেলে চুপি চুপি শাশুড়ি মাকে বলবে ঘুমানোর কথা। কিন্তু শাশুড়ি মায়ের সাথে শ্বশুর বাবাও আছে ভুলে গিয়েছিল আদ্রিজা। আদ্রিজা খানিকটা ভীত স্বরে বলল, বাবা ডাকছে তোমায়। দেখছি তো। ওটা বাদ দে, আগে বল তুই আমার সাথে ঘুমাতে চাইছিস কেন? খানিকটা ভীতু স্বরে বলল আদ্রিজা, না মা, কিছু না। জাস্ট মজা করে বলেছিলাম, কথাটা শুনে তোমার রিয়েকশন দেখার ছিল জাস্ট। প্রতি ওরে শুধু এতটুকুই বলে সেলিনা বেগম ওহ নিজেদের রুমের বাহিরে দাঁড়িয়ে আছে আদ্রিজা।
ভয়ে গা ছমছম করছে তার। আদ্রিজা আশেপাশে তাকালো, পুরোই চুপচাপ আর নিরিবিলি চারপাশ। উপর তলায় শুধু সে আর অভ্রই থাকে, বাকি সবাই নিচে। আদ্রিজা আশেপাশে আর একবার চোখ বুলালো, ঝিঝি পোকা ডাকছে চারপাশে, গাছের পাতাও নড়ছে গুনগুনিয়ে। হুট করেই যেন নূপুর বাজার শব্দ কানে ভেসে আসলো আদ্রিজার, সঙ্গে সঙ্গে ভয় আরও আঁতকে উঠল সে। ভিতরে যাবে নাকি নিচে যাবে এটাই বুঝচ্ছে না সে। অভ্র নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ধুর, মায়ের কাছে আবদার না করে তখনই যদি অভ্রের সাথে রুমে এসে ঘুমানোর চেষ্টা করত তাহলে আর এমন হতো না। আদ্রিজা ভয়ে ভয়েই রুমের দরজা খুলল, সাথে মনে মনে প্রার্থনা করল অভ্র যেন সজাগ থাকে। রুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই ভীতু হয়ে যাওয়া মনটায় ঠোঁটে হাসির রেখা ফুটল আদ্রিজার, কারণ অভ্র সত্যিই ঘুমায়নি। হাতে ফোন নিয়ে কি যেন করছে সে। আদ্রিজা বুঝল না অভ্র ফোন পেল কোথায়। পরক্ষণেই হাতের মোবাইলটার দিকে ভালোভাবে তাকাতেই বুঝল আদ্রিজা এটা তুষার ভাইয়ার ফোন, নিশ্চয়ই উনি চেয়ে এনেছেন। অতঃপর আদ্রিজা বেশি না ভেবে জোরে নিঃশ্বাস ফেলল। তারপর রুমে দরজাটা আটকে অভ্রের দিকে যেতে যেতে বলল সে, আপনি এখনো ঘুমাননি কেন? প্রতিওরে শুধু এতটুকুই বলে অভ্র এমনি ওহ বলেই বিছানায় বসল আদ্রিজা। কিছুক্ষণের চুপচাপ নেমে আসলো দুজনের মাঝে। চারপাশ যেন একটু বেশিই নিরিবিলি। মাথার উপর থাকা সিলিং ফ্যানটার শব্দ শোনা যাচ্ছে কানে, জানালার ধারে বন্ধ দরজার ভিড়ে সাদা পর্দাটা হালকা নড়ে উঠছে কিছুক্ষণ পরপর। আদ্রিজা ঘন ঘন চারপাশে চোখ বুলাচ্ছে। হুট করেই দেয়াল জুড়ে থাকা একটা টিকটিকি বলে উঠল, ঠিক ঠিক ঠিক। সঙ্গে সঙ্গে ভয়ে আতকে উঠল আদ্রিজা। আদ্রিজার কাণ্ডে মুখ চেপে হাসল অভ্র, তবে কিছু বলল না। আদ্রিজা অন্যদিকে ঘুরে থাকায় অভ্রের হাসিটা চোখে পড়ল না তার। হঠাৎই অভ্রের মাথায় দুষ্টু বুদ্ধি আসলো একটা। আদ্রিজার ভয়মাখা মুখটাকে আর একটু ভয় দেখালে মন্দ হয় না, যতই হোক বেশি সাহসিকতা দেখানোর একটু শাস্তিও তো দেওয়া উচিত, তাই না? অভ্র তার হাতের ফোনটা পাশে রেখে একটু একটু করে এগিয়ে যেতে লাগল আদ্রিজার দিকে। অন্যদিকে আদ্রিজা ভাবছে অন্য কিছু, মাথার ভিতর তুষার ভাইয়ার বলা সব কথাগুলো ঘুরছে বারবার। সেই বিশাল পুরনো বাড়ি, একলা একটা মেয়ে, পায়ে নূপুরের শব্দ, হুট করেই মারা যাওয়া। সবকিছু ভাবতেই ভয় জর্জরিত আদ্রিজা। বুক কাঁপছে দক দক করে, ভীষণভাবে ভিতর থেকে কান্না আসছে তার। কি দরকার ছিল তুষার ভাইয়ার কথাগুলো শোনার? এরই মাঝে অভ্র আদ্রিজার কানের কাছে মুখটা নিয়ে ফিস ফিস করে বলল, ব্ল্যাক বে। সঙ্গে সঙ্গে ভয় কেঁপে উঠে অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরল আদ্রিজা। সাথে কাপা কাপা গলায় কান্না ভেজা কণ্ঠ নিয়ে বলে উঠল সে, আজ রাতের মতো আমায় হেল্প করুন না প্লিজ। আমি কথা দিচ্ছি আর জীবনে কোনোদিন আপনার মানা করা জিনিসের ওপর আগ্রহ দেখাব না। আমার ভীষণ ভয় হচ্ছে অভ্র। চারপাশ ছমছমে লাগছে। কানে কেন যেন নূপুর বাজার শব্দ আসছে। হয়তো আমার ভিতরের ভয়ের জন্যই এমন হচ্ছে। আমার ভীষণ জোরে কান্না পাচ্ছে অভ্র। আমার না ছোটবেলা থেকেই ভূতে ভীষণ ভয়। হরর মুভির থেকেও এসব প্রাচীনকালীন ভূতপ্রেত আত্মার ভীষণ ভয়। আমাদের গ্রামেও এমনই কি যেন ঘটেছিল একবার। আমার নানা ভাই বলেছিল তখন থেকেই এসবে আমার ভীষণ ভয়। আমি বুঝতে পারিনি তুষার ভাইয়া এমনই সত্যজনিত কিছু বলবে। প্লিজ আমায় একা রেখে কোথাও যাবেন না অভ্র। নয়তো আমি আজ ভয়ই শেষ হয়ে যাব।
পুরো একাধারে কথাগুলো বলতে লাগলো আদ্রিজা। কথা বলতে বলতে গলা জড়িয়ে আসছিল তার। আদ্রিজার আচরণে পুরোই চমকে উঠল অভ্র। সেভাবে নি আদ্রিজা এইভাবে হুট করেই তাকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে কিছু বলে উঠবে। অভ্র শুনল আদ্রিজার কথা। শেষের কথাটায় যেন সে নিজেও আঘাত পেল। অভ্রেরও যেন কি হলো, হুট করে আদ্রিজাকে দুহাতে জড়িয়ে ধরল সে। তারপর শীতল ভেজা কণ্ঠ নিয়ে বলে উঠল, হুশ, চুপ থাকো ব্ল্যাকবেরি। শেষ হতে যাবে কেন? অভ্র থাকতে আদ্রিজা শেষ হতে পারে নাকি? আর এত ভয় পাওয়ার কি আছে? আমি তো আছি তোমার সাথে নাকি? ভয়কে বেশি গুরুত্ব দিও না ব্ল্যাকবেরি। কেননা ভয়কে যতটা গুরুত্ব দিবে ততই সে তোমাকে আঁকড়ে ধরবে। তাই ভয়কে জয় করতে শিখ। এতটা ভীতু হলেও চলে নাকি? আর তাছাড়া এসব ভূতপ্রেত বলে কিছু হয় না। এগুলো নিছকই আমাদের মনের ভুল। তাই মনকে শান্ত করো, জোরে নিঃশ্বাস ফেলো। দেখবে ভয় কেটে যাবে। আদ্রিজা শুনল অভ্রের কথা, তবে অভ্রকে ছাড়ল না। এমনভাবে জড়িয়ে রইল যেন অভ্রকে ছাড়লেই অভ্র ছুটতে পালিয়ে যাবে তাকে ছেড়ে। আদ্রিজা তার চোখ বন্ধ করে নিল। অভ্রকে জড়িয়ে ধরে থাকতে বিন্দুমাত্র সংকোচ ফিল হচ্ছে না তার। কেন হচ্ছে না তা সে নিজেও জানে না। হয়তো ভয় সংকোচ শব্দটাই ভুলে গেছে আদ্রিজা। অভ্র ছাড়ল না। চুপচাপ আদ্রিজাকে ধরেই বসে রইল চুপচাপ। নিকষ কালো অন্ধকারে ঘেরা চারপাশ। গা ছমছমে পরিবেশ। বাহিরে হিমশীতল বাতাস বইছে খুব। চাঁদ উঠেছে আকাশ ছুঁয়ে, তারা জমেনি তেমন। যদিও সেই চাঁদটাকে, সাথে অল্প কিছু জমানো তারাগুলোকে দেখতে পাচ্ছে না অভ্র। কারণ রুমের দরজা জানালা যে আজ বন্ধ সব। আর এসবের ভিড়েই একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে আদ্রিজা আর অভ্র। বেশ কিছুক্ষণ পর হঠাৎই অভ্র ডাকল আদ্রিজাকে। বলল, ব্ল্যাকবেরি শুনছ? প্রতি ওরে জবাব আসল না আদ্রিজার। আদ্রিজার নিশ্চুপতায় আবারও বলল অভ্র, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? এবারও জবাব আসল না। অভ্র বুঝল আদ্রিজা হয়তো তাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছে। অভ্র আরও কিছুক্ষণ বসে রইল ওইভাবে। তারপর ধীরে ধীরে নিজের থেকে ছাড়ালো আদ্রিজাকে। আদ্রিজা সত্যি সত্যিই তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। অভ্র বেশি ভাবল না। আনমনাই আদ্রিজাকে শুয়ে দিল সে বিছানায় বালিশ পেতে। তারপর সুন্দর মতো গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে তাকিয়ে রইল অভ্র ঘুমন্ত আদ্রিজার মুখের দিকে। তারপর বলল, তুমি বড্ড বেশি মায়াবিনী কাঠবিড়ালি। হয়তো তোমার মায়াবিনীতেই ধীরে ধীরে আটকে পড়ছি আমি। আমার হৃদয়টাও যেন ধীরে ধীরে নিস্তেজ হচ্ছে তোমার ছোঁয়ায়। তোমাকে ভিতর থেকে চাইছে খুব। তবে কি সত্যি নিজ অজান্তেই তোমায় আমি ভালোবেসে ফেলেছি ব্ল্যাকবেরি? আনমনায় কথাগুলো বলল অভ্র। তবে ওর যেন মিলল না আজ। কে দিবে এই প্রশ্নের উত্তর, আমি, তুমি নাকি আমার নিস্তেজ হওয়া মন? ভোরের শিশির ভেজা শীত শীত ভাব। সূর্য উঠেছে ঠিকই, তবে রোদের ছিটেফোঁটা নেই রুমে। রুম জুড়ে থাকা দেয়ালের কর্নারের শুকনো কাঠের ফাঁকের ভিড়ে খানিকটা সূর্যের আলোক রশ্মি আসছে মাত্র। ফুরফুরে আমাজে দেয়াল ঘেঁষে থাকা বিশাল আম গাছের পাতারা নড়ছিল খুব। পাখি ডাকছিল কিচির মিচির শব্দ করে। খানিকটা শীতে গায়ের কাঁথাটা আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল আদ্রিজা। তারপরও শীত কমল না যেন। পরক্ষণেই নিজেকে অবস্থান করল কারো শীতল বুকের পাটির ওপর।
ঘুমের ভিড়ে পাশের ব্যক্তিকে এক হাতে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল আদ্রিজা। পরমুহূর্তেই পুরো দমে হুঁশ আসতেই চোখ খুলে তাকাল সে। চোখের সামনেই নিজেকে অভ্রের এতটা কাছাকাছি দেখে খানিকটা হকচকিয়ে উঠল আদ্রিজা। তবে সরল না ভাবতে লাগল কাল রাতের ঘটে যাওয়া ঘটনা। সে যে নিজ থেকেই অভ্রকে জড়িয়ে ধরে কেঁদে উঠেছিল বিষয়টা মনে পড়তেই লজ্জায় মাথায় হাত দিতে ইচ্ছে হল তার। ছি, কাল রাতে নিশ্চয়ই অভ্র তাকে নির্লজ্জ উপাধিতে বর্ধিত করেছিল। আদ্রিজা আস্তে আস্তে অভ্রের থেকে সরে আসল। ধীরে ধীরে যেন সেও অভ্রের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। কারণে অকারণে হুট করেই কাছাকাছি হয়ে যাচ্ছে দুজন। সেদিন রাতের ড্রিঙ্কিং করার বিষয়গুলো মাথায় আসতেই গা গুলিয়ে আসছে আদ্রিজার। যদিও খুব বেশি তেমন কিছু মনে নেই, তবে ভুলভাল যে কিছু একটা হয়েছিল তাদের মাঝে সেটা আদ্রিজা নিজের অবস্থা দেখেই বুঝেছিল। আর ধীরে ধীরে সবটা খোলাসা হচ্ছিল। ভাগ্যিস অভ্রের কিছু মনে নেই, না হলে লজ্জায় কি বলতো সে। আদ্রিজা দীর্ঘ শ্বাস ফেলল। যতই হোক অভ্রের প্রতি আসক্ত হওয়া চলবে না তার। যে ভালোবাসার আঘাত আদ্রিজা পেয়েছে সেই আঘাত অভ্রকে কিছুতেই পেতে দিবে না। যতই হোক কারো ভালোবাসার বাধা হতে চায় না আদ্রিজা। আদ্রিজা আর ভাবল না কেন যেন অভ্রকে ছেড়ে যাওয়ার কথাটা মাথায় আসতেই মনটা ভয়ঙ্করভাবে খারাপ হল তার। আদ্রিজার বেশি কিছু না চটজলদি চলে যায় ওয়াশরুমের দিকে। তারপর শুভ্র রঙের একটা শাড়ি পরে নিল সে। গায়ের শাড়িটা বড্ড বেশি অগোছালো হয়ে গেছে। আদ্রিজা আশেপাশে তাকালো, তারপর সামনের টেবিলটা থেকে একটা কলম আর একটা ছোট্ট কাগজের টুকরোতে কিছু একটা লিখে সেটাকে অভ্রের বালিশের পাশে রেখে রুম থেকে বেরিয়ে গেল সে। আদ্রিজা যাওয়ার কয়েক মুহূর্তের মাঝেই অভ্রের ঘুমটা ভেঙে গেল। পাশে আদ্রিজাকে না দেখে খানিকটা অবাক হয়েছে সে। সামনের জানালাগুলোও খোলা, হয়তো আদ্রিজা খুলে গিয়েছে নিচে। অভ্র সামনের দেয়াল ঘড়িটার দিকে তাকালো, সবেমাত্র 6:30 বাজে। অভ্র আধমরা হয়ে বসে রইল কিছুক্ষণ। আজ যেন খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল তার। হঠাৎই অভ্রের চোখ গেল আদ্রিজার রেখে যাওয়া চিরকুটের দিকে। অভ্র হাত দিয়ে উঠালো, সাথে দেখল আদ্রিজা লিখে গেছে কিছু। কাল আমাকে সামলানোর জন্য এতগুলো ধন্যবাদ ঘুমন্ত রাজকুমার। সামনাসামনি বলতে পারবো না বলে চিরকুট লিখে গেলাম, আপনি আবার জিজ্ঞেস করতে আসবেন না কিন্তু। আমি কিন্তু বড্ড লাজুক পদের, তাই প্লিজ লজ্জা দিবেন না আর। লজ্জার জন্যই এই চিরকুট লেখা। আমি কালকের জন্য সত্যি লজ্জিত। পরিশেষে বলবো শুভ সকাল ঘুমন্ত রাজকুমার। আজকের দিনটা আপনার ভালো কাটুক। ইতি আদ্রিজা। আদ্রিজার লিখে যাওয়া চিরকুট দেখে আনমনাই হাসল অভ্র। উষ্ণ ঠোঁটে হেসে বলল, লজ্জাবতী কাঠবিড়ালি একটা। এখানে কি করছো ব্ল্যাকবেরি? আচমকাই পিছন থেকে অভ্রের কণ্ঠ শুনতাই পিছন ফিরে তাকালো আদ্রিজা। মাত্রই বাড়ির পিছন দিকটায় হাঁটতে বেরিয়েছিল সে। রান্নাঘরেও গিয়েছিল, কিন্তু শাশুড়িসহ চাচিরা কিছুই করতে দেয়নি তাকে, তাই বাধ্য হয়ে বাড়ির পিছন দিকটায় হাঁটতে বেরিয়েছিল আদ্রিজা। গাছে পাখি ডাকছে বউ কথা কও বলে। আদ্রিজা পাখির সেই সুরেলা কণ্ঠটাকে আরও কাছ থেকে শোনার জন্য এগিয়ে যাচ্ছিল সামনে, এরই মাঝে অভ্র হাজির। আদ্রিজা খানিকটা লজ্জা মাখা নিয়ে বলল, না তেমন কিছু না, হালকা একটু হাঁটতে বেরিয়েছিলাম। প্রতি ওরে বলে অভ্র, ওহ চলো তবে একসাথে হাঁটি। আদ্রিজাও সম্মতি জানাল। অতঃপর অভ্র আদ্রিজা পাশাপাশি হেঁটে এগিয়ে যেতে লাগল সামনে। শীত শীত ভাব পড়েছে সারা গ্রাম জুড়ে। দূর সীমানাগুলোকে কুয়াশায় ঘিরে ধরেছে ঘাপটি মেরে। যেন জানান দিচ্ছিল শীতল ভেজা এই ফুরফুরে কুয়াশা ঘেরা পরিবেশটা।
কনকনে শীতের ভাব আসছে, কিন্তু তোমরা প্রস্তুত তো শীত নামক জোরালো শীতলের স্পর্শ পেতে? আদ্রিজা তার শাড়ির আঁচল দিয়ে ডানহাতের অংশটাকে ভালোভাবে ঢেকে ঢুকে নিল। শুধুতে শীত শীত ভাবটা তাকে অতটা গ্রাস করতে না পারলেও এখন বেশ শীত শীত করছে তার। অভ্র বুঝল আদ্রিজার দিকটা, খানিকটা বিলম্বিত কণ্ঠে বলল, শীত করছে খুব, বাড়ি ফিরে যাবে কি? প্রতি ওরে শান্ত দৃষ্টিতে অভ্রের দিকে তাকিয়ে বলল আদ্রিজা, না আমি ঠিক আছি। আদ্রিজার কথার ওর হিসেবে অভ্র কিছু বলল না, চুপচাপ হাঁটতে লাগল সামনে। সোনালি রূপালি রঙে রাঙিত চারপাশ, দুই ধারে কোলা আর মাঝপথে রাস্তা। রাস্তার কর্নার দিয়ে চিকন মোটা মিশ্রিত গাছপালা, খেজুর গাছও আছে, তবে আপাতত রসের হাড়ি লাগানোর সময় আসেনি। হাঁটতে হাঁটতে কখন যে বাড়ির পিছন পেরিয়ে সরু রাস্তায় চলে আসলো এটাই বুঝতে পারল না আদ্রিজা আর অভ্র। হঠাৎই অভ্র প্রশ্ন করল, চা খাবে ব্ল্যাকবেরি? খানিকটা হকচকিয়ে উঠল আদ্রিজা। নিশ্চুপ দৃষ্টিতে অভ্রের দিকে তাকিয়ে বলল, এখানে? সামনে একটা টং দোকান আছে, যাবে তুমি? আদ্রিজা বেশ অবাক হল অভ্রের কথা শুনে। তার যতদূর মনে পড়ে অভ্র সেইভাবে খোলা আকাশপথে বসে চা খাওয়া পছন্দ করে না, যদিও তার সাথে এর আগে দুবার খাওয়া হয়েছিল অভ্রের। অভ্র যে চা খাওয়া পছন্দ করে না এটা তখন জানত না আদ্রিজা। আপাতত বেশি ভাবল না আদ্রিজা, আনমনাই বলল সে, চলুন। মুচকি হাসল অভ্র। তারপর এগিয়ে চলল দুজন সামনের টঙের দোকানের উদ্দেশ্যে। প্রভাত বেলা, ঘড়ির কাঁটায় 7:30 ছাড়িয়ে গেছে। পাশাপাশি টং দোকানে বসে চা খাচ্ছে অভ্র আর আদ্রিজা। চায়ের স্পর্শে এখন মোটামুটি নিজেকে ফুরফুরে লাগছে আদ্রিজার। শীত শীত ভাবটা এখন আর নেই। আদ্রিজা চারপাশে চোখ বুলালো, দূর দূরান্তের বিশাল কোলার দিকে তাকিয়ে আছে আদ্রিজা। দূর সীমানায় এখনো কুয়াশা ঘেরা আছে সেখানে। আদ্রিজার দৃষ্টি বর্তমানে সেখানেই। ধূল কুয়াশার ভিড়ে এক চিলতে সূর্যের আলোক রশ্মি চোখ পড়ল আদ্রিজার। এই রশ্মিটা শুরু থেকেই তাদের সাথে লেপ্টে আছে। তারাও যেখানে যায় সেও সেখানে তাদের পিছু পিছু হাঁটে। আবার তারা যখন স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে সেও তাদের সাথে তাল মিলিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। ব্যাপারটা দারুণ। আনমনা হাসল আদ্রিজা। আদ্রিজার হাসি মাখা মুখ দেখে অভ্র হাসল কেন যেন অজানা এক প্রশান্তি কাজ করছে নিজের মাঝে। অভ্র আদ্রিজাদের চা খেয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8:30 বেজে যায়। অভ্র আদ্রিজা একসাথে ছিল বেজায়, কেউ কোনো প্রশ্ন করেনি তেমন। বিকেলে জরুরি তল্ল বাসাতেই অভ্র আদ্রিজাকে চলে আসছে হয় সিলেট থেকে। বিগত একদিন অভ্রের ফোনে হাজার চেষ্টা করেও ইউনুস কন্ট্যাক্ট করতে পারেনি। শেষে বাধ্য হয়ে অভ্রের বাবার নাম্বারে ফোন করে জানায় সব। অফিসে একটা বিষয়ে গরমিল ঘটেছে, কিছু নিয়ে ফোনে সব বলা যাচ্ছিল না, বেজায় বিকেলেই অভ্রকে যেতে হয় সিলেট থেকে। আদ্রিজাকে থাকার জন্য থাকতে বললেও থাকে না। যতই হোক দিনটা যেমন তেমন, রাতটা তার জন্য বড়ই তীক্ষ্ণ। অভ্রের বাবা মা আর আরও কাল সকালে যাবে বলে দিয়েছে। এখানে একটা মজার বিষয় হল, আদ্রিজা সেদিন অভ্রের কোনো কাজিনের বিয়ের কথা শুনে এসেছিল এখানে। মূলত সেটা সাজানো বিষয় ছিল একটা, যাতে অভ্র আর আদ্রিজাকে এখানে আনা যায়। তারা জানত কাজ শেষ হলেও অভ্র কোনো না কোনো বাহানা নিয়ে ঠিক থাকত আর আসত না এখানে। তাই এমন মিথ্যে কথা। যদিও বিষয়টা আদ্রিজা বুঝতে না পারলেও অভ্র ঠিকই বুঝেছিল। তারপরও সে এসেছে এখানে,
তার মা বিয়ের কথা না বললেও আসত সে, কারণ আদ্রিজার যে একা বাড়িতে ভালো লাগছিল না। অতঃপর সবাইকে বিদায় জানিয়ে অভ্র আদ্রিজা বেরিয়ে পড়ল গাড়ি করে। ঠিকভাবে থাকতেও পারল না দুজন। তবে অভ্র বলেছে নেক্সট কাজটা শেষ হলে সে আবার আসবে আদ্রিজাকে নিয়ে, সাথে অনেকটা সময় এখানে একসাথে কাটাবে দুজন। অভ্রের কথায় অভ্রের দাদা দাদিও মেনে নিয়েছে সবটা। সেইভাবে তো কথাই হলো না তাদের সাথে আদ্রিজার। মনটা বেজায় খারাপ ছিল তার জন্য, কিন্তু পরিস্থিতি কি আর মন খারাপের বায়না শোনে। দীর্ঘ শ্বাস ফেলে চলে গেল সবাই ভিতরে। আরও চলে গেল রুমে, ব্যাগ গোছাতে হবে তাকে। অনেকদিন হলো বন্ধুমহলের সাথে কন্টাক্ট বন্ধ তাদের। মাঝে একবার সবার সাথে ভিডিও কলে কথা হলেও আর খোঁজ নেই। এখানে নেটওয়ার্কে খুব সমস্যা কিনা। দিনে যাও একটু থাকে, রাতে একদমই নেই। আশিককে খুব মিস করছে আরু। আশিকের ফালতু কবিতা কতদিন শোনা হয় না তার। আরুর ভাবনার মাঝেই আরুর ফোনটা বেজে উঠল। উপরে আশিকের নাম্বার দেখে চরম অবাক হল সে। কতদিন পর ফোন দিল আশিক। আরু বিস্ময়তা নিয়ে ফোন তুলল। কিছু বলতে যাবে এরই মাঝে অপর পাশে আশিক গলা খাগারি দিয়ে বলে উঠল, নোটন নোটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে। আজ আমার আরু ছুনা ফোন তুলেছে। উফ, বুকের ব্যথাটা যেন একটু থেমেছে। আশিকের ফোন আসাতে যতটা না খুশি হয়েছিল আরু, পরক্ষণেই আশিকের কবিতা শুনে চোখ মুখ কুঁচকে বলে উঠল, তোর থার্ড ক্লাস কবিতা বলা বন্ধ করবি আশিক। ওরে আশিক বলে উঠল, আমার বাড়ি তোমার গাড়ি। কবে ফিরবা আরু ছুনা কও তাড়াতাড়ি। চোখ মুখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলল আরু। কতক্ষণ আগে যে কেন সে ভাবতে গেল আশিকের থার্ড ক্লাস কবিতাগুলোকে সে মিস করছে। গাড়িতে চুপচাপ বসে আছে আদ্রিজা আর অভ্র। সিলেটের সেই দেখে যাওয়া চা বাগানটার দিকে তাকিয়ে আছে আদ্রিজা। বড্ড বেশিই খারাপ লাগছে এখন। তারা কাল এলো আর আজই চলে যাচ্ছে। তবে ভালো হয়েছে, যতই হোক এখানে ভূতের উপদ্রব আছে। এখানে থাকা যায় না। নিঝুম বিকেলের প্রকৃতিগুলো ছিল নিশ্চুপ আর নিরিবিলি। শুধু সারি সারি পাহাড়, সমতল জায়গা জুড়ে গাছগাছালিরা বাতাসের ছোঁয়ায় সবুজ পাতারাদের নিয়ে নড়ছিল কিছুক্ষণ পরপর। পিচঢালা রাস্তার পথ দিয়ে এগিয়ে চলছি অভ্র আর আদ্রিজা। রাস্তার দুই ধারে চিকন সাইজের বর্ষর গাছ আর চা বাগানের বিপুল সৌন্দর্য। চা বাগানের সৌন্দর্যেই মনটা মাতারা আদ্রিজার। মিষ্টি সুভাষের ফুরফুরে বাতাসে মনটা সতেজ হচ্ছিল তার। হঠাৎই আকাশপথ বেয়ে উড়ে চলল একঝাঁক পাখি। আদ্রিজা তাকিয়ে রইল তাদের যাওয়ার পানে। আর অভ্র গাড়ি ড্রাইভ করছিল আর কিছুক্ষণ পর পর আদ্রিজার মুখশ্রী দেখছিল। কিছু একটা ফিল হচ্ছিল তার। নতুনত্বের কিছু অনুভূতি প্রকাশ পাচ্ছিল আর মনে। অভ্র হয়তো ধীরে ধীরে সেই জিনিসটা বুঝে উঠতে পারছিল। তবে আপাতত কিছু প্রকাশ করল না। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে তার ভালোবাসা শব্দটার অর্থ হয়তো অনেকদিন কাছ থেকে একটা মানুষকে দেখা নয়, নিশ্চুপে তাকে নিয়ে স্বপ্ন বোনাও নয়। ভালোবাসা মানে হলো কাছে থাকার প্রশান্তিতা আর দূরে যাওয়ার শূন্যতা ফিল হওয়া। কাছের থাকা প্রশান্তিতা হলো এবার না হয় খানিকটা শূন্যতা ফিল হলেই সবটা বুঝে যাবে অভ্র। কিন্তু এই কিন্তুর ওর আপাতত নেই, অভ্রের কাছে নেই। সে এক পলক আদ্রিজার দিকে তাকিয়ে থেকে নিশ্চুপে গাড়ি ড্রাইভ করতে লাগল। কেন যেন এই মুহূর্তে নিশ্চুপ থাকতেই ভালো লাগছে। কথা বলতে নয়,
মাঝে মাঝে নিশ্চুপ থাকার মাঝে যে আনন্দ পাওয়া যায় তা কথা বলার মাঝে থাকে না। তপ্ত নিঃশ্বাস ছাড়ল অভ্র। সেই নিঃশ্বাসের শব্দ হয়তো আদ্রিজাও পেয়েছে, তবে কিছু বলেনি। সময় চলছিল সময়ের গতিতে। মাঝপথে কাটল অনেকগুলো দিন। আরুরা সিলেট থেকে চলে এসেছিল পরের দিনই। এখন আদ্রিজা আর আরও ভার্সিটি যাওয়া শুরু করে দিয়েছে। সময়টা বেশি চলছিল আদ্রিজা আর অভ্রের। আদ্রিজা ধীরে ধীরে অভ্রের প্রতি তার অনুভূতির ছোঁয়া পাচ্ছিল। আদ্রিজার মন বুঝতে পেরেছিল দ্বিতীয়বারের মতো হয়তো আদ্রিজা কাউকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এই অনুভূতিটাকে আদ্রিজা মানতে নারাজ। যতই হোক অভ্রের প্রতি তার অনুভূতিগুলোর কোনো মানেই হয় না। তাই যথাসম্ভব নিজেকে সামলাচ্ছে সে। আর বাকি রইল অভ্র। সেও বুঝে গেছে সে লাবণ্যকে নয় আদ্রিজাকে ভালোবেসেছে শুরু থেকেই। শুধু বুঝতে একটু সময় লেগেছে। লাবণ্যের প্রতি ভালোবাসাটা তার শুধু একটা মোহ ছিল, যেটা আদ্রিজা আসার পর ঘুচে গেছে। হয়তো এই কারণেই হয়তো অভ্র এখন পর্যন্ত লাবণ্যের সামনে ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে পারেনি। আর হয়তো পারবেও না। আজ ভার্সিটি যায়নি আদ্রিজা। কেন যায়নি তা সে নিজেও যায়নি। তবে আরও গেছে। কয়েকদিন যাবৎ শরীরটা ভালো লাগছে না আদ্রিজার। একটুতেই ক্লান্তিটা ফিল হয়। আপাতত বাড়ির সব কাজ গোছগাছ করে নিজের রুমের উদ্দেশ্যে রওয়ানা হল আদ্রিজা। খানিকটা ক্লান্ত লাগছে নিজেকে। আদ্রিজা বেশি কিছু না ভাবেই আলমারি থেকে একটা শাড়ি বের চলে যায় ওয়াশরুমের উদ্দেশ্যে। আধ ঘন্টার মতো শাওয়ার নিয়ে বেরিয়ে আসে দ্রুত। এরই মাঝে তার ফোনটা বিকট শব্দে বেজে উঠল। এতে খানিকটা কেঁপে উঠল আদ্রিজা। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেল সে তার মোবাইলের কাছে। অভ্র ফোন করেছে। অভ্র ফোন করে দেখে খানিকটা বিস্মিত হলো আদ্রিজা, কারণ অভ্র সেইভাবে কখনো তাকে ফোন করে না। আদ্রিজা বেশি না ভাবে তৎক্ষণাৎ ফোনটা তুলে বলল, হ্যালো। আদ্রিজার হ্যালো শুনে অপর প্রান্তে থাকা অভ্র খানিকটা চিন্তিত স্বরে বলল, আমি অভ্র ব্ল্যাকবেরি। জানি, বলুন। খানিকটা চিন্তিত স্বরেই সরাসরি বলে ফেলল অভ্র, ব্ল্যাকবেরি, আমি বোধহয় আজকে সকালে একটা ফাইল ভুল করে বাড়িতে রেখে এসেছি, খুব জরুরি ওটা। দেখো তো ফাইলটা বিছানা অথবা আলমারির ভিতর আছে কিনা। কিছুক্ষণ পর মিটিং, ওটা ইমার্জেন্সি লাগবে আমার। প্রতি ওরে বিছানার দিকে তাকিয়ে বলল আদ্রিজা। আচ্ছা, দেখছি, আপনি কলে থাকুন। দেখো। অভ্রের কথামতো আদ্রিজাও দেখতে লাগল বিছানায় কোনো ফাইল আছে কিনা। কিন্তু না, নেই। আদ্রিজা খানিকটা বিলম্বিত কণ্ঠে বলল, বিছানায় তো নেই। তাহলে আলমারিতে দেখো, নিশ্চয়ই ওখানে আছে। ঠিক আছে, দেখছি। বলেই চলে যায় আদ্রিজা আলমারির দিকে। আলমারিটাকে বর্তমানে দুই ভাগে ভাগ করে ব্যবহার করে অভ্র আর আদ্রিজা। যদিও আদ্রিজা বলেছিল তার আলমারি লাগবে না, কিন্তু অভ্র শোনেনি। কারণ বিষয়টা তার ভালো লাগেনি। আদ্রিজা অভ্রের থাকা জামাকাপড়ের সাইডে খুঁজতে লাগল ফাইলটা। কিছুক্ষণের মাঝে পেয়েও গেল। একটা ফাইলই ছিল সেখানে। আদ্রিজা ফাইলটা হাতে পেতেই বলে উঠল অভ্রকে, পেয়েছি, এখন কি করব? আদ্রিজার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল অভ্র। বলল, পেয়েছ? ওরে, আদ্রিজাও বলল, অভ্র কিছুক্ষণ ভেবে বলল, বাসায় কি আরও আছে আদ্রিজা?
না, ও তো এখনো ভার্সিটি থেকে ফেরেনি। এখন তবে কি করব? আধ ঘন্টা পর মিটিং। এখন ইউনুসকে পাঠালে ও গিয়ে আসতে আসতে অনেকটা লেট হয়ে যাবে। বাড়িতে তো বাবাও নেই, তাই না? কতক্ষণ আগেই বেরিয়েছেন উনি। এবার কি করি? আদ্রিজা অভ্রের অবস্থাটা বুঝল। খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি কি নিয়ে আসব? অভ্র খানিকটা অবাক হয়ে বলল, তুমি? কিন্তু তুমি কি আমার অফিস চেনো? চিনি না ঠিকই, তবে আমি পারব। অভ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা, আপনি চিন্তা করবেন না। বলেই ফোনটা কাটল আদ্রিজা। তারপর হালকা পাতলা সাজুগুজু করে বেরিয়ে পড়ল সে অভ্রের অফিস যাওয়ার উদ্দেশ্যে। অভ্রের মা ছিল বাড়িতে, আর তাকে বলেই বেরিয়ে পড়েছে আদ্রিজা। খানিকটা টেনশন হচ্ছে, সাথে বার আকাশপথে তাকিয়ে বললে, সে যেন সময় মতো পৌঁছাতে পারে অভ্রের অফিসে। এয়ারপোর্ট থেকে নিজের ব্যাগপত্র নিয়ে বাহিরে বেরিয়ে আসলো লাবণ্য সহ তার বাবা মা। চোখ ভরা পানি আর বুক ভরা অশান্ত মন নিয়ে তাকালো লাবণ্য আকাশপথে। কোথাও যন্ত্রণা হচ্ছে খুব, চোখের পানির টলটল করছে। লাবণ্য নিজেকে সামলালো, তারপর তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা তোমরা বাড়ি যাও, আমার কিছু কাজ আছে, সেটা সেরে আসছি। বলেই বাবা মাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই দ্রুত ট্যাক্সি ডেকে চলে গেল লাবণ্য। আর লাবণ্যের যাওয়ার পানে তাকিয়ে থেকে দীর্ঘ শ্বাস ফেলল লাবণ্যের বাবা মা। মেয়েটা বড্ড পাল্টে গেছে। আগের মতো তাদের সাথে কথা বলে না, একটুতেই রেগে যায় হুটহাট। অফিসের সামনে দাঁড়িয়ে আছে ইউনুস। অপেক্ষা করছে সে আদ্রিজার আসার জন্য, কারণ অভ্রই তাকে বলেছে এখানে এসে দাঁড়াতে। মিটিং শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি। এখনও আদ্রিজা আসছে না। বিষয়টায় বড্ডি চিন্তা হচ্ছে ইউনুসের। অভ্রের বাসা থেকে অফিসে আসতে বড়জোর 20 মিনিট সময় লাগে। রিকশায় আসলে একটু দেরি হয়। তবে কি আদ্রিজা রিকশায় করে আসছে নাকি? ভেবেই চোখ বড় বড় করে ফেলল ইউনুস। এরই মাঝে অভ্রের অফিসের সামনে একটা ট্যাক্সি গাড়ি এসে থামল। গাড়ি থামতেই হতভম্ব হয়ে গাড়ি থেকে বের হল আদ্রিজা। গাড়ির ভাড়াটা চটজলদি মিটিয়ে বলল, ইউনুস ভাইয়া, ফাইনালি আপনাদের অফিসটা পেলাম। বলতে বলতে দৌড়ে গিয়ে থামল আদ্রিজা ইউনুসের সামনে। ইউনুসও আদ্রিজাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলল, ফাইনালি তুমি এলে, চলো তাড়াতাড়ি। আদ্রিজা খানিকটা অবাক হয়ে বলল, আমি ভিতরে যাব। চলো তাড়াতাড়ি। আদ্রিজাও আর বেশি ভাবল না, চলল ইউনুসের পিছু পিছু। চিন্তিত মুখ নিয়েই নিজের রুমে বসে আছে অভ্র। খানিকটা রাগ হচ্ছে তার নিজের ওপর। কি করে যে আজ ফাইলটা বাড়িতে ফেলে আসলো বুঝতে পারছে না। এরই মাঝে সেখানে উপস্থিত হল আদ্রিজা। বলল, আর চিন্তা করতে হবে না, এই নিন আপনার ফাইল। খানিকটা চমকে উঠল অভ্র। পরক্ষণেই আদ্রিজাকে দেখে খুশি মাখা মুখ নিয়ে বলল, তুমি এসেছ? এই নিন ফাইল। বলেই আদ্রিজা এগিয়ে দিল ফাইলটা অভ্রের দিকে। অভ্র বসা থেকে উঠে দাঁড়ালো, হাতে আর সময় নেই বেশি। অভ্র ফাইলটা হাতে নিয়ে বলল, শোনো, কোথাও যাবে না, এখানে বসে থাকবে। আমি মিটিং সেরে এক্ষুনি আসছি, কিছু বলার আছে তোমায়। বলেই আর 2 মিনিট দেরি না করে দ্রুত বেরিয়ে যেতে নিল অভ্র। পরক্ষণেই আবার দাঁড়িয়ে পিছ ফিরে আদ্রিজার দিকে তাকিয়ে বলল, আবারও বলছি, কোথাও যাবে না ব্ল্যাকবেরি। এখানেই থাকবে, নইলে রাগ করব কিন্তু। বলেই চলে গেল অভ্র।
আর আদ্রিজা জাস্ট হা হয়ে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার পানে। সে বুঝল না এই মুহূর্তে অভ্র তাকে কি বলতে চায়। এই প্রথম যেন অভ্রের মুখে তাকে নিয়ে রাগ করার কথাটা শুনল আদ্রিজা। আনমনেই হেসে ফেলল সে। আদ্রিজা চুপচাপ গিয়ে বসল সামনের চেয়ারে। সাথে অপেক্ষা করতে লাগল সে অভ্রের জন্য, না জানি অভ্র কি বলার জন্য বসে থাকতে বলল তাকে। খানিকটা ক্লান্তিকর মুখ নিয়ে বসে আছে আদ্রিজা অভ্রের অফিস রুমের চেয়ারের সামনে। বেশ কিছুক্ষণ যাবতই বসে আছে সে চেয়ারে, কিন্তু অভ্রের আসার কোনো নামগন্ধ নেই। বসে থাকতে থাকতে আদ্রিজার মাজা কোমর পিঠ সব যেন অবশ হয়ে আসছে। এবার উঠে দাঁড়ানো উচিত ভেবেই আদ্রিজা বেশি কিছু না ভেবে উঠে দাঁড়ালো। 2 মিনিটের মতো এদিক ওদিক পায়চারি করল সে। এবার বেশ বিরক্তিতা ফিল হচ্ছে। এই অভ্র কবে আসবে? বলতে বলতে অভ্রের পুরো টেবিলটায় চোখ বুলালো আদ্রিজা। বেশ পরিপাটি আর স্বাচ্ছন্দ্যকর লাগছে টেবিলটা। হঠাৎই কি মনে করে যেন অভ্রের টেবিলের ড্রয়ারটা খুলল আদ্রিজা। প্রথমটা খুলতেই একটা খাম দেখতে পেল। আদ্রিজা দেখল খামটা। তারপর কি মনে করে খামের ভিতর থেকে একটা কাগজ বের করল। এটা হলো সেই খাম যেটা লাবণ্য অভ্রকে দিয়েছিল। আদ্রিজা বেশি না ভেবেই চিঠির ভাঁজ কয়টা খুলল। সাথে সাথে শুরুতেই যে লেখাটা চোখে পড়ল তা হল, প্রিয় অভ্র। আদ্রিজা প্রথমটুকু দেখেই বুঝেছে কেউ অভ্রকে চিঠি লিখেছিল। আদ্রিজা কোনো কিছু না পড়েই একদম শেষের নামটা দেখল, যেখানে লেখা ছিল ইতি লাবণ্য। লাবণ্য নামটা শুনতাই বুকটা যেন ছ্যাঁতো করে উঠল আদ্রিজার। পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। এটা তো আহামরি অবাক হওয়ার মতো বিষয় নয়। পরক্ষণেই কিছু একটা ভেবে পুরো চিঠিটা পড়তে লাগল আদ্রিজা, যেখানে লেখা ছিল, প্রিয় অভ্র। প্রিয় শব্দটা শুনতে যতটা না প্রিয় লাগে তার চেয়েও বেশি প্রিয় তুই আমার কাছে। আমাদের জীবনটা হয়তো খুব ক্ষুদ্র, কিন্তু জীবনের সাথে জড়িত গল্পগুলো বড়ই বৃহত্তর। আমি জানি না এই চিঠির আলোকে আমি ঠিক কতটুকু আমার অনুভূতিগুলো তোকে বলতে পারব। তারপরও আমি বলতে চাই, কারণ আমি যে তোকে নিজের থেকেও বড্ড বেশি ভালোবাসি। আমাদের ভার্সিটিতে কাটানো প্রতিটা মুহূর্ত, তোর পাশে বসে গান শোনার অনুভূতি, তোর হুট করেই আমার দিকে শীতল দৃষ্টিতে চাওয়ার মুহূর্তগুলো যেন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মুহূর্ত। মাঝে মাঝে তোর চোখের মাঝে এমনভাবে হারিয়ে যেতাম যে আশপাশের কোনো হুঁশই থাকত না। আমি জানি তুইও আমার মতো আমাকে ভালোবাসিস, কিন্তু মুখ ফুটে কখনোই বলতে পারিসনি। আমায় যদি সত্যি ভালোবেসে থাকিস অভ্র, তাহলে কাল এয়ারপোর্টে এসে ওরটা জানাবি আমায়। আমি অতি আগ্রহের অপেক্ষায় থাকব। আমি কিন্তু তোকে ভীষণ ভালোবাসি অভ্র, সেই কলেজ লাইফ থেকেই তোকে আমি ভালোবাসি। আমায় ফিরিয়ে দিস না প্লিজ, নইলে যে সত্যি শূন্যতার কাতারে পড়ে শেষ হয়ে যাব। দুমড়ে মুচড়ে যাবে চারপাশ। তোর ওরের অপেক্ষায় রইলাম। ভালোবাসি খুব। ইতি লাবণ্য। আদ্রিজা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। তার মানে লাবণ্য আপু অভ্রকে ভীষণ ভালোবাসে। লাবণ্যের শেষের দুলাইন পড়ে ভীষণভাবে কান্না আসছিল আদ্রিজার। তার জন্যই অভ্র আর লাবণ্যের মাঝে এমন শূন্যতার দেয়াল বইছে। হঠাৎই কারো পায়ের ধ্বনি আসার শব্দ পেল আদ্রিজা। সঙ্গে সঙ্গে নিজের চোখ মুখ মুছে চিঠিটাকে পুনরায় খামে ভরে ড্রয়ারে আটকে রাখল আদ্রিজা। ভিতর থেকে খারাপ লাগা করছে তার মাঝে। আদ্রিজা তার শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে নিল। এরই মাঝে রুমের দরজা খুলে ভিতরে ঢুকল অভ্র। খানিকটা উত্তেজিত কণ্ঠ নিয়ে বলল, সরি ব্ল্যাকবেরি, অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিলে তাই না?
ওরে পিছন ঘুরে বলল আদ্রিজা। না, আমি ঠিক আছি। তা মিটিং কেমন হলো? ভালো। তুমি বসো। বলেই নিজের টেবিলের উপর থাকা পানির গ্লাসটা হাতে নিয়ে ধকধক করে পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিল অভ্র। ততক্ষণে আদ্রিজাও এসে বসল অভ্রের সোজাসুজি চেয়ারে। অভ্র তার পানিটুকু খাওয়া শেষ করে বলল, লাঞ্চ তো করনি নিশ্চয়ই? দাঁড়াও, আমি কিছু অর্ডার দিচ্ছি। সঙ্গে সঙ্গে আদ্রিজা বলে উঠল, না, আমি এখন কিছু খাবো না, তার চেয়ে আপনি বরং বলুন আপনি আমায় কি বলবেন। আমি বাড়ি গিয়েই একসাথে খাব। তুমি না বড্ড কথা বলো বুঝলে, একসাথে লাঞ্চ করব, দেন বাকি কথা। বলেই টেবিলের উপর থাকা টেলিফোনটা নিয়ে কাউকে কল করে কিছু খাবারের অর্ডার করল অভ্র। কিছুক্ষণের মাঝে দরজায় নক করল কেউ। অভ্র এগিয়ে গেল, কারণ দরজা সে আটকে দিয়েছিল আসার সময়ে। অভ্র খুশি মাখা মুখ নিয়ে দরজা খুলতে নিল, কারণ সে ভেবেছে হয়তো খাবার দিতে কেউ এসেছে। আদ্রিজাও তাকিয়ে আছে অভ্রের দিকে। অভ্র দরজা খুলে কিছু বলতে যাবে, এরই মাঝে তাকে এসে জড়িয়ে ধরল লাবণ্য। বলল, কেমন আছিস অভ্র? আমায় তো মনে হয় পুরোই ভুলে গেছিস। কিভাবে পারলি আমায় ভুলে এতদিন থাকতে? নাকি আমি মিথ্যে বলে চলে গিয়েছিলাম বলে বড্ড অভিমান করেছিস তুই? পুরো একশ্বাসে কথাগুলো বলে ফেলল লাবণ্য অভ্রকে। হুট করেই আকস্মিক এমন ঘটনায় অভ্র আদ্রিজা দুজনেই চমকে গেল। আদ্রিজা বসা উঠে দাঁড়াল তৎক্ষণাৎ। খানিকটা খারাপ লাগছে তার। কেন যেন অভ্রকে লাবণ্য জড়িয়ে ধরেছে, বিষয়টা ঠিক মানতে পারতে না সে। আদ্রিজা জানে এমনটা ভাবা ঠিক না, কারণ সে তো আগে থেকেই জানত। হ্যাঁ, এটা জানত না যে লাবণ্য অভ্রকে ভালোবাসে, কিন্তু এখন তো সেটাও জানে। আদ্রিজা যথাসম্ভব নিজেকে সামলানোর চেষ্টা করল। এই মুহূর্তে ইমোশনাল হওয়ার কোনো মানেই হয় না। অন্যদিকে অভ্র পুরোই বাকরুদ্ধ হয়ে গেছে। সে বুঝে উঠতে পারেনি এইভাবে হুট করেই লাবণ্য এসে তাকে জড়িয়ে ধরবে। পরক্ষণেই হুঁশ আসতেই নিজের থেকে লাবণ্যকে ছাড়াল অভ্র। তারপর বলল, তুই তুই এই সময় এখানে কবে এলি আমেরিকা থেকে? প্রতিওরে লাবণ্য কিছু না বলে তাকালো আদ্রিজার দিকে। খানিকটা অবাক স্বরেই বলল, এই মেয়েটা কে? আর তোর রুমে কি করছে? দেখে তো মনে হচ্ছে না তোর অফিস স্টাফ। অভ্র তাকালো আদ্রিজার দিকে। বলল, ও ব্ল্যাক। না, ও আদ্রিজা আরুর বেস্ট ফ্রেন্ড। আরুর জন্মদিনের দিন ছিল তো তখন, খেয়াল করিসনি নাকি? ওহহ, তা ও কি করছে এখানে? এরই মাঝে আবারও দরজায় নক করল কেউ। বলল, স্যার, আপনার খাবার। অভ্র শুনল লাবণ্যকে পিছনে রেখে এগিয়ে গেল সে। সাথে বলল, ওই টেবিলে রেখে যাও। ঠিক আছে স্যার। বলেই অফিস স্টাফটিও খাবারগুলো টেবিলে রেখে চলে গেল। লাবণ্য বেশ অবাক হয়ে অভ্রের দিকে তাকিয়ে বলল, এখনো লাঞ্চ করিসনি? ওরে অভ্র বলল, না। আচ্ছা, এই মেয়েটা এখানে কি করছে? কেন এসেছে তোর অফিস? অ্যাকচুয়ালি হয়েছে কি লাবণ্য? তুই তো ছিলি না, অনেক কিছু পাল্টে গেছে আমার জীবনের। ও হলো আমার আর কিছু বলার আগেই থমথমে গলায় বলে উঠল আদ্রিজা, আসলে হয়েছে কি লাবণ্য আপু, তুমি আমায় না চিনলেও আমি তোমায় চিনি। আসলে উনি একটা ফাইল বাড়িতে ফেলে এসেছিল, আর আমি তখন ওনাদের বাসায় ছিলাম, তাই নিয়ে এসেছি বাড়িতে। আর কেউ ছিল নাকি না? যাই হোক, আমি এখন চলে যাচ্ছি, আপনারা কথা বলুন। বলেই লাবণ্যদের পাশ কাটিয়ে চলে যেতে লাগল আদ্রিজা। যা দেখে অভ্র বলল,
আমার তোমায় কিছু বলার ছিল ব্ল্যাকবেরি। ওরে মুচকি হেসে বলল, পরে শুনব, বলেই চলে গেল আদ্রিজা। আর অভ্র জাস্ট স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আদ্রিজার যাওয়ার পানে। হতাশ হয়েছে খুব। এসব কি হলো? এগুলো হওয়ার জন্য তো একদমই প্রস্তুত ছিল না অভ্র। তবে অভ্র বুঝতে পেরেছে আদ্রিজা কেন এইভাবে পালিয়ে চলে গেল। অভ্রের ভাবনার মাঝেই প্রশ্ন ছুড়ে বসল লাবণ্য, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? অভ্র আরও চমকাল, ভয়ঙ্করভাবে অবাক হল। বিস্মিত কণ্ঠে বলল, তুই জানিস এটা? লাবণ্য ইমোশনাল হয়ে পড়ল। এত ভাবল অভ্রের সামনে শক্তপোক্ত থাকবে, কিন্তু পারল না। সেই ইমোশনাল হয়ে অভ্রকে জড়িয়ে ধরে বসল সে। তবে লাবণ্য ভাবেনি এই মুহূর্তে এখানে আদ্রিজা থাকতে পারে। আসলে লাবণ্য অভ্রের বিয়ে হয়ে যাওয়ার 3 দিন পরই জানতে পারে সবটা। তার বন্ধুমহলেরই একজন ফোন করে বলেছিল সব। আর সব শুনেই যেন তার পায়ের নিচ থেকে মাটির সরে যাওয়ার মতো অনুভূতি ফিল হচ্ছিল। কতটা যন্ত্রণাদায়ক দিন যে পার করছে লাবণ্য তা শুধু সেই জানে। এতদিনে কতবার যে বাংলাদেশে আসার পরিকল্পনা করেছে তার হিসাব নেই। নিজেকে সামলানোর জন্যই এতদিন দূরে ছিল সে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝল এতদিনের প্রচেষ্টাগুলো এমনি ছিল। সে পারেনি তো অভ্রের সামনে নিজেকে সামলে রাখতে। লাবণ্যের ভাবনার মাঝেই আবারও প্রশ্ন করে বসল অভ্র। বলল, কি হলো, কথা বলছিস না কেন? কি করে জানলি তুই এসব? প্রতিওরে হালকা হেসে বলল, এসব জানা কি খুব কঠিন বিষয় অভ্র? ওর দিতে পারল না অভ্র। চুপ করে রইল সে। অভ্রের চুপ থাকার মাঝেই শীতল দৃষ্টিতে অভ্রের দিকে তাকিয়ে বলল লাবণ্য, আমার চিঠিটা এখনো পড়ে দেখিসনি তাই না অভ্র? চিঠির কথা শুনতাই যেন চোখ মুখ কুঁচকে এলো অভ্রের। তার তো একদমই মনে নেই লাবণ্যের চিঠির কথা। খানিকটা হতভম্ব হয়ে বলল অভ্র, ও সিট, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম তোর চিঠির কথা। আসলে এই কয়দিন খুব চাপে ছিলাম কি না। শুকনো হাসল লাবণ্য। কি বলবে না বলবে মাথা কাজ করছে না তার। শূন্যতায় বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে খুব করে। ব্যস্তহীন রাস্তায় নিরালায় চুপচাপ হাঁটছে আদ্রিজা। এই মুহূর্তে তার অনুভূতিটা ঠিক কেমন হওয়া উচিত এটা বুঝতে পারছে না আদ্রিজা। অভ্র লাবণ্য এই দুজন যেন বর্তমানে আবার তাকে এলোমেলো করে দিচ্ছে। এমন সময় হঠাৎই পিছন থেকে বলে উঠল কেউ, আদ্রিজা, চলবে।